হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কন্টেম্পোরারি স্টাডিজ CC03। কন্টেম্পোরারি স্টাডিজের আমরা চ্যাপ্টার 3 ভারতীয় সংবিধান এবং শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বরের 10টি প্রশ্ন এখানে আলোচনা করতে চলেছি। আজকের ক্লাসে উল্লেখিত প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং বারংবার পরীক্ষায় এসে থাকে। প্রথম প্রশ্ন রয়েছে, সাম্য বলতে কী বোঝাচ্ছে? সাধারণত সাম্য বলতে বোঝায় যে শারীরিক ও মানসিক সামর্থ্য, যোগ্যতা, প্রতিভা, দক্ষতা ইত্যাদি যতই ভিন্ন হোক না কেন প্রতিটি ব্যক্তির প্রকাশ ও বিকাশের সমান সুযোগ থাকবে। অর্থাৎ আমাদের দেশে আমাদের প্রত্যেকটি ব্যক্তি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য নির্বিশেষে সকলের মধ্যে সকলের যোগ্যতা, প্রতিভা, দক্ষতা ইত্যাদি সামর্থ্য যথার্থভাবে ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী প্রকাশ করা এবং বিকাশ করার সুযোগ থাকবে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান কেন বলা হয়ে থাকে? উত্তর বলছে, ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম জটিল সংবিধান। বর্তমানে এই সংবিধানে 394টি ধারা, অসংখ্য উপধারা এবং 12টি তপশিলি বা তালিকা আছে। বিশ্বের অন্য যে কোনো দেশের সংবিধান এত বেশি বৃহৎ উপধারা নেই। সেই সাথে ভারতীয় সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। 3 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় শব্দটি 3টি অর্থে ব্যবহৃত হয়েছে: সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক ন্যায়, ইকোনমিক জাস্টিস এবং রাজনৈতিক ন্যায়, পলিটিক্যাল জাস্টিস। 4 নম্বর, শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করার 4টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটি 2, 3, 4 ও 7 সবকট নম্বর ভিত্তিতে আসতে পারে। উত্তরে বলা হচ্ছে, শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করার ফলে শিক্ষায় কেন্দ্রীয় আইন প্রণয়নের অধিকার এবং সব কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে কেন্দ্র সরকারের ভূমিকা সর্বাধিক গুরুত্ব লাভ করে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করার ফলে। এর ফলে কী হয়েছে? সংবিধানে 45 নম্বর ধারায় যে নির্দেশনা নীতির কথা বলা হয়েছে তা বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। শিক্ষা, সমাজ এবং অর্থনৈতিক কর্মসূচি পরিকল্পনা ও তার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে যদি কোনো শিক্ষা, সমাজ এবং অর্থনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় সরকার কোনো বিশেষ পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করতে চায় তাহলে তারা করতে পারে। 3 হচ্ছে, শিক্ষা বিকাশে আঞ্চলিক বৈষম্যহীন পার্থক্যকে হ্রাস করার ক্ষেত্রে শিক্ষার সমসুযোগ এবং সমাজ সৃষ্টি করার জন্য কেন্দ্রকে আরও বেশি তৎপরতার কথা বলা হয়। আর হচ্ছে, সমনীতি এবং জাতীয় শিক্ষা ব্যবস্থা কার্যকারী করার ক্ষেত্রে কেন্দ্র রাজ্যগুলিকে নেতৃত্ব দেবে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। 5 হচ্ছে, সমস্ত দেশ জুড়ে একই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলনের কথা বলা হয়েছে। শিক্ষা যদি কোনো একটা রাজ্যের অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই রাজ্য সরকার বিভিন্ন রাজ্য সরকারের পার্থক্য অনুযায়ী বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের ন্যায় নীতি গ্রহণ করতে পারে। এর ফলে সমগ্র দেশে ভিন্ন ভিন্ন ধরনের শিক্ষানীতি পরিচালিত হবে। কোথাও শিক্ষার মান উন্নত হতে পারে, কোথাও শিক্ষা খুব মান উন্নত নাও হতে পারে। সেই জন্য বিষয়টি যদি কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত হয় তাহলে সমগ্র দেশ জুড়ে একটি সমপ্রকৃতির শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে এবং সকল রাজ্যে এবং সমগ্র দেশে একটি অখণ্ড শিক্ষা ব্যবস্থা থাকবে। 5 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কী বলা হয়েছে? অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে, 1. 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। 2. শিশু বা দেশের 14 বছর বয়সী সকল নাগরিকের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের যে কোনো 5টি মৌলিক কর্তব্য লেখো। 1976 খ্রিস্টাব্দের সংবিধানের 42তম সংশোধনী আইনে 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। এগুলির শিক্ষাগত তাৎপর্য অসীম। এই 10টি মৌলিক কর্তব্য হলো: 1. সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ, পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। 2. স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শগুলি সংরক্ষণ ও অনুকরণ, ভারতের সার্বভৌমত্বের একতা ও সংহতিকে সমর্থনে সংরক্ষণ। 3. দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া। 4. সংস্কৃতির গৌরবময় মূল্যদান ও সংরক্ষণ করা। 5. ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত বৈষম্যের ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর প্রথা বিলোপ সাধন। 6. সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন। 7. বনভূমি, নদ নদী, হ্রদ, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন এবং জীবন্ত প্রাণী সমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন।
8 হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন। 9 ক্রমবর্ধমান জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কার্যের উৎকর্ষতা বিধানের প্রচেষ্টা। এবং 10 হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি ছেলেমেয়ের শিক্ষার সুযোগ দান করা। এই ছিল আমাদের সংবিধানের মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংবিধানের সংরক্ষণগুলি যে কোনো 4টি ধারার কথা উল্লেখ করো। জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণগুলি হলো, সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে ধর্ম, জাতি, বর্ণ, জন্মস্থান, নারী পুরুষের মধ্যে কোনো প্রকারের সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে ব্যতিক্রম হবে না যা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। মানে মৌলিক অধিকারের রয়েছে এমন কোনো বিষয় যা ধর্ম, জাতি, বর্ণ, জন্মস্থান, নারী পুরুষের মধ্যে কোনো রকমের বৈষম্য করা হবে না। 16 নম্বরের 4 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি এবং শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বিশেষ পদ সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের 17 নম্বর ধারায় বলা হয়েছে সমস্ত ধরনের অস্পৃশ্যতাকে বাতিল করা হলে এবং যে কোনো ধরনের অস্পৃশ্যতা থেকে কার্যকর করার ব্যবস্থা হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষিত হবে। মানে বাদ বিচার করলে, অচ্ছুত এইসব বললে সেটি সংবিধানের দ্বারা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র ভারতের দুর্বলতর শ্রেণী বিশেষত তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর শিক্ষা ও আর্থিক স্বার্থের যাবতীয় উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবে ও তাদের সকল প্রকারে সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করবে। 330 নম্বর ধারায় বলা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠানে এসটি, এসসি, ওবিসিদের জন্য বিশেষ ও নির্দিষ্ট পরিমাণে আসন সংরক্ষিত থাকবে। এই ছিল আমাদের তপশিলি জাতি উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ভারত সরকার কর্তৃক সংবিধান কর্তৃক সংরক্ষণগুলি। 8 নম্বর প্রশ্ন, শিক্ষায় সম সুযোগের সৃষ্টির বিষয়ে কোঠারি কমিশনের যে 4টি সুপারিশ উল্লেখ করা হয়েছে সেগুলো কি কি? এটাও গুরুত্বপূর্ণ। 3, 4, 7 এর জন্য ভাবে গুরুত্বপূর্ণ। উত্তরে বলছে কোঠারি কমিশন শিক্ষার সম সুযোগ সৃষ্টির কথা বিশেষ গুরুত্ব দান করেছে। এই সুযোগ সৃষ্টির নানা প্রয়োজন ও কারণ উল্লেখ করে তারা কতগুলি সুপারিশ উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে গণতন্ত্রকে সার্থক করার জন্য ও সামাজিক ন্যায় বিচারের জন্য জাতি, ধর্ম, লিঙ্গ, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে শিক্ষার সম সুযোগ সৃষ্টির দরকার। সকলের জন্য শিক্ষা, এটা হচ্ছে এখানকার নীতি। সকলের জন্য শিক্ষা। 2 নম্বর বলছে যাদের সুযোগ আছে এমন উন্নত শ্রেণী এবং যাদের সুযোগ থেকে বঞ্চিত বা যাদের সুযোগ কম এমন দুর্বল শ্রেণীর নাগরিকদের মধ্যে শিক্ষা লাভের ব্যবধান কমিয়ে আনতে হবে। 3 দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় শিক্ষার সম সুযোগ সৃষ্টি করতে হবে। সকলের শিক্ষার সুযোগ না থাকলে দেশের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য লেগেই থাকবে। আর হচ্ছে দেশের অর্থনীতিকে উন্নয়ন করার জন্য প্রয়োজনীয় উৎপাদনশীল ও দক্ষ নাগরিক যা কেবলমাত্র শিক্ষার সম সুযোগের ফলে সম্ভব হবে। 5 হচ্ছে জাতীয় সংহতি বজায় রাখতে প্রত্যেকের জন্য শিক্ষার সম সুযোগের প্রয়োজন। আজকের দিনেও আমাদের দেশে সমাজে উচ্চ শ্রেণীর মানুষের উচ্চমানের শিক্ষা ক্রয় করতে পারছে এবং দুর্বল শ্রেণীর জনগণও তাদের শিশুরা নিম্নমানের শিক্ষার সুযোগ পাচ্ছে। এই বৈষম্য দূর করার প্রয়োজন রয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত শিক্ষা সংক্রান্ত বিষয়টি কি কি? উত্তরে রয়েছে সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে 47টি ধারার মধ্যে মোট 6টি ধারায় প্রত্যক্ষ পরোক্ষভাবে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি স্থান পেয়েছে। 20 নম্বর ধারায় বলা হয়েছে অর্থনীতি ও সামাজিক পরিকল্পনা প্রণয়ন। 25 নম্বর ধারায় বলা হয়েছে শ্রমিকদের ব্যক্তিগত ও কারিগরি প্রশিক্ষণ। 26 নম্বর ধারায় আইন, মেকানিক্যাল অন্যান্য পেশার কথা বলা হয়েছে। 27 নম্বর ধারায় সাহায্য ও সাহায্যকারী প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে এবং 29 নম্বর ধারায় সংবাদপত্র, পুস্তক এবং মুদ্রণ শিল্পের কথা বলা হয়েছে এবং 40 লোকসভা কর্তৃক ঘোষিত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ব্যতীত অন্যান্য আর্কোলজিক্যাল অঞ্চল। এই সমস্ত বিষয়গুলি রাজ্যের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত এবং শিক্ষাক্ষেত্রে। 10 নম্বর প্রশ্ন শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কী কী বিষয় রয়েছে উল্লেখ করো। রাজ্য তালিকার মাধ্যমে ভারত সরকার রাজ্যগুলিকে শিক্ষার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে এই তালিকায় মোট 66টি ধারার মধ্যে মাত্র 2টি শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। তবে এই 2টি ধারার মধ্যে দিয়ে শিক্ষাক্ষেত্রে রাজ্যের স্বাধিকারের কথা বলা হয়েছে। 1 নম্বর ধারায় বলা হয়েছে শিক্ষায়
শিক্ষার সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ থাকবে। 12 নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যের এখতিয়ারভুক্ত এবং আর্থিক সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার, মিউজিয়াম ও একই ধরনের প্রতিষ্ঠান এবং প্রাচীন ও ঐতিহাসিক স্মৃতিসৌধের ও রেকর্ড রাজ্য তালিকার অন্তর্ভুক্ত হবে। ছিল কন্টেম্পোরারি স্টাডিজের থেকে উল্লেখিত মোট 10টা প্রশ্ন। এখানে আমরা শুধুমাত্র 2 নম্বরের প্রশ্ন উল্লেখ করিনি, সেই সাথে 3, 4 ও 7 নম্বরে আসার মতো প্রশ্নগুলো উল্লেখ করেছি। এছাড়াও এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ ও পেডাগজি অ্যাক্রস কারিকুলাম থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়, এডুকেশনাল স্টাডিজের 2টি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। কন্টেম্পোরারি স্টাডিজের আরও একটি অধ্যায়, প্রথম অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এবং পেডাগজি অ্যাক্রস কারিকুলাম নিয়েও আমাদের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন 2 নম্বরের উল্লেখিত আছে। প্রত্যেকটি ক্লাসের ভিডিও চ্যানেলে তোমরা ভিজিট করলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ক্লাসগুলি তোমরা দেখে নেবে এবং আমরা পরবর্তীকালে আরও অনেক বিষয় নিয়ে আসব যাতে তোমাদের পরীক্ষার সুবিধা হয়। অবশ্যই সেগুলো পেতে হলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।